সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আজ আমরা পুজো উপলক্ষে পুজোতে আসলে কী ধরনের ত্বকের যত্নের প্রয়োজন রয়েছে এবং পুজো পরবর্তী সময়টাতে আসলে ত্বকের যত্ন কীভাবে নিতে পারলে ত্বক ভালো থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর তাওহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বর মাসে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রিজুভা ওয়েলনেসের ডার্মাটোলজিস্ট এবং ফাউন্ডার হিসেবে রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে এবং আপনাকেও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। দর্শককে এবং আপনাদের সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। যে কোনো ফেস্টিভ্যালে আমরা ত্বকের যত্নের ব্যাপারে নিজেকে আসলে কিভাবে সুন্দর রাখা যায় এবং সেই সাথে ত্বককে ভালো রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব চিন্তা করি। আজকে আমরা একটু জানতে চাইবো যে এই যে পুজো উপলক্ষে মানুষ অনেক ধরনের ফেশিয়াল ট্রিটমেন্ট করছে, অনেক ধরনের সাজসজ্জার জন্য কাপড় চোপড় সব কিছুর আয়োজন করছে। এখন যেহেতু শরৎ ঋতু চলছে, ঋতুটাকে কনসিডার করে কিভাবে আমরা ত্বকের যত্নটাকে করতে পারি? এ সময় কিন্তু যে রেইনি মনসুন এবং হিউমিড এটি থেকে ওয়েদারটা শিফট করে একটু ড্রায়ার আর একটু কুলার স্টেজে। এই যে এনভায়রনমেন্টাল ট্রানজিশন রিলেটেড স্ট্রেস আমাদের ত্বকে আসে, সেটির প্রভাব আসে। সেই প্রভাবগুলো এই সময় যেহেতু হিউমিডিটি একটু ড্রপ করে, ত্বক কিন্তু একটু ডিহাইড্রেটেড হয়ে যায়। বিশেষ করে চোখের পাশে, আমাদের ঠোঁট, আমাদের চিকবোন, হাত এবং পা, এই জায়গার স্কিনগুলো ড্রায়ার হয়ে যায় যদি আমরা ঠিকমতো টেক কেয়ার না করি। এরপরে ডেড সেলগুলো আছে এবং সেই সাথে সামারের মানে সূর্যের প্রখরতা, মনসুনের একটু লেফট ওভার হিউমিডিটি, এগুলো আমাদের পোরকে ক্লক করে এবং যাদের স্কিনটা একটা কম্বিনেশন এবং অয়েলি তাদের কিন্তু সিজনাল ব্রেকডাউন হয়, ব্রেকআউট হয়ে যায়। আর যেহেতু একটা উৎসবের সময় একটা মেকআপের বা একটু সাজসজ্জার স্ট্রেসও থাকে, এই সিজনাল ব্রেকআউটটা হয়েই থাকে। আর পিগমেন্টেশন যাদের থাকে আগে থেকেই, সেটিও কন্টিনিউ করে। পূজা উপলক্ষে যে প্রিপারেশনটা নিশ্চয়ই অনেক আগে থেকেই নিতে হয়, নট যে আমি পুজোর দুদিন আগে থেকে আমি শুরু করলাম, সেটা নিশ্চয় নয়। এই ব্যাপারে আপনার পরামর্শটা কি? পুজোর আসলে 5টি দিন কাটে ভীষণ ব্যস্ততার মাঝে, নানা ধরনের রিচুয়াল, সেই সাথে ফ্রেন্ডস ফ্যামিলি মিট অ্যান্ড গ্রেট, খাবার দাবার তো আছেই, আর ডে লং প্রোগ্রাম, রাত জেগে থাকা, এই সব কিছু মিলেই ত্বকের উপর একটা ধকল চায়। এরপরেও আমরা চাই পুজোতে একটা সেরা লুক দিতে, সেটা ছেলে মেয়ে ছোট বড় যে কেউ হোক, কারণ উৎসবের কিন্তু কোনো বয়সের কোনো সীমা নেই। তো এই সেরা লুকটি দেয়া এবং পরবর্তীতে আপনি যে এতটা কাজ করছেন, আপনি কিন্তু এমনি একটু ক্লান্ত হয়ে পড়েন। তো সেক্ষেত্রে পুজোর প্রস্তুতি যদি আমি বলি, এখনকার ওয়েদারের সাথে আমার মনে হয় যে হাইড্রেশনটা মেনটেন করা খুবই জরুরি, যেহেতু ত্বক ডিহাইড্রেটেড থাকে। আর হাইড্রেশনের ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি, ইট ইওর ওয়াটার। মানে আমি পানি তো পান করবই, এর সাথে ইট ইওর ওয়াটার মানে এ সময় যে পানি সমৃদ্ধ সবজি এবং ফলগুলো আছে সেগুলো বেশি বেশি করে গ্রহণ করা। তাহলে আমাদের সেলুলার হাইড্রেশন মেইনটেইন হবে, ত্বক থাকবে সতেজ। আমরা গুগলে কিন্তু দেখতে পাই যে ইট ইওর ময়শ্চারাইজার অ্যাজ ওয়েল, যেমনটা আপনি বলছিলেন যে ময়শ্চারাইজার ধরে রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সেই ময়শ্চারাইজারটা আসলে কী ধরনের ময়শ্চারাইজার হবে বা কার স্কিন কী ধরনের হলে সে স্পেসিফিক ওই প্রোডাক্টটা ইউজ করতে পারবে? হাইড্রেশন শুধু ইন্টারনালি না, এক্সটার্নালি। ইন্টারনালি তো আমি ইট ইওর ওয়াটার বললাম, ওয়াটার এবং ওয়াটার রিচ ফুড এবং ফ্রুটস কনজিউম করে। আর এক্সটার্নালি যদি ময়শ্চারাইজেশনের ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমাদের এই সময় তো হিউমিডিটি ড্রপ করে, ময়শ্চারটা লস হয়ে যায়, ব্যারিয়ারটা যদি ড্যামেজ থাকে তাহলে ইভাপোরেট হয়ে যায়। তো ত্বকের ধরন অনুযায়ী ময়শ্চারাইজারটা ব্যবহার করা উচিত। এবং সেক্ষেত্রে যাদের ত্বক এক্সট্রিমলি ড্রাই, তারা একটু সেরামাইড যুক্ত ময়শ্চারাইজার ব্যবহার করবে। যাদের স্কিন নর্মাল অয়েলি, এটা আমি ফেসের ক্ষেত্রে বলছি, তারা হায়ালুরোনিক অ্যাসিড যুক্ত কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারে। হ্যাঁ, তবে ময়শ্চারাইজারের ক্ষেত্রে ডে টাইম এবং নাইট টাইম এটা ভ্যারি করে। ময়শ্চারাইজারের ক্ষেত্রে এটাও আমরা দেখি বা চুজ করি বা অ্যাডভাইস করি, সেটি হচ্ছে কনসার্ন এবং সাপোর্টিভ। কারো স্কিনে যদি পিম্পল থাকে, ব্রন থাকে, মেলাজমা থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে বা অ্যান্টি এইজিং, এর জন্য আমরা যে ময়শ্চারাইজারের ইনগ্রেডিয়েন্ট, অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, সেগুলো হচ্ছে কনসার্ন।
আর এর ছাড়াও আমরা নর্মাল হাইড্রেশন এবং ময়েশ্চার লকের জন্য যে ময়েশ্চারাইজারগুলো অ্যাডভাইস করে থাকি সেগুলো হচ্ছে সাপোর্টিভ। অনেকের ক্ষেত্রে হয়তো ডে ওয়াইজ বা নাইটের জন্য আলাদা করে, সকালের জন্য আলাদা করে হয়তো আলাদা আলাদা ময়েশ্চারাইজার তার জন্য অ্যাফোর্ডেবল নাও হতে পারে, তার ক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে সেরামাইড, পেপটাইড এবং হাইলোনিক অ্যাসিডযুক্ত ময়েশ্চারাইজার এবং নিয়াসিনযুক্ত এগুলো ককটেইল ফর্মে ব্যবহার করতে পারে বা ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে পারে। সেটি আমাদের ডে লং আমাদের প্রোটেক্টিভ মোডে প্রোটেক্ট করবে এবং নাইটে আমাদের নাইট টাইমে যে স্কিন রিজেনারেশন এবং রিপেয়ার হবে সেটি তো হেল্প করবে। যারা এই ফেস্টিভটা অ্যাটেন্ড করছে সারাদিন নিশ্চয়ই মেকআপ করা হবে, হেভি মেকআপ করা হবে। এই যে হেভি মেকআপের পরবর্তী সময়টাতে যেটা আমরা অনেক সময় করে থাকি যে ডিরেক্টলি ফেস ওয়াশ অর সোপ দিয়ে ফেসটাকে ক্লিন করি, এই ক্লিনিং প্রসেসটা আসলে কিভাবে করতে পারলে স্কিনের টেক্সচারটা ভালো থাকবে? মেকআপের ক্ষেত্রে সবসময় আমি যেটি বলি যে নট টু মেনি লেয়ারিং, নট টু মেনি প্রোডাক্টস, লেস ইজ মোর। আর এখন কিন্তু লেস মেকআপ এবং নো মেকআপ লুকের ট্রেন্ড চলে আসছে, মানে হালকা মেকআপ এবং সেটির জন্য ফ্ললেস হয়। আর মেকআপের জন্য একটা ফ্ললেস বেস তৈরি করতে হয়, তাহলে তো মেকআপটা যেন লং লাস্টিং থাকে। এবং অনেকে তো খুব সোয়েট প্রন থাকে, তাদের স্কিনটাতে যেন মেকআপটা, আর ড্রাই স্কিনে কিন্তু ফ্লেকি এবং কেকি হয়ে থাকে। আর আপনি যে ক্লিনজারের কথা বলেছেন, মানে ক্লিনজিং প্রসেসটা, এটা আমরা সবসময় ডাবল ক্লিনজিং বলি, যে মেকআপ নিয়ে কখনো ঘুমোতে যাবেন না। এই সকল ফেস্টিভ্যালে সকলে যেটা করে যে মেকআপ নিয়ে ঘুমোতে যায় এবং পরবর্তী দিনগুলোতে ব্রেকআউট হয়, স্কিন ড্রাই হয়ে যায়, র্যাশ হয়, ইরিটেশন হয়। চোখের মেকআপের ফলে চোখেও নানা ধরনের সমস্যা হয়, ড্রাই আই হয়, অ্যালার্জি, কনজাংটিভাইটিস দেখা দেয় এবং আইলিড সোয়েলিং হয়ে ব্লেফারাইটিস দেখা দেয়। মানে এক একটা পোর্শনে এক এক রকম প্রবলেম ক্রিয়েট করে। তো ডাবল ক্লিনজিং এর ক্ষেত্রে সাধারণত যদি অয়েলি স্কিন হয় তাহলে মাইসেলার ওয়াটার, ড্রাই স্কিন হলে অয়েল বেসড কোনো ক্লিনজার, এবং স্বাভাবিক স্কিন বা নর্মাল বা কম্বিনেশন স্কিন যাদের, তারা কোনো মিল্ক বেসড ডাবল ক্লিনজার ব্যবহার করতে পারে। এবং এরপরে আমরা ত্বকের ধরন অনুযায়ী কোনো হাইড্রেটিং ফেস ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করতে পারে। এবং এই সকল ফেস ক্লিনজারে গ্লাইকোলিক অ্যাসিড, লিকোরাইজ এক্সট্রাক্ট এবং ক্যামোমাইল এক্সট্রাক্ট থাকে। একের সাথে এরা ক্লিনও করছে, ত্বককে হাইড্রেটেডও রাখছে এবং ত্বককে উজ্জ্বলতা বাড়িয়ে দিচ্ছে। আরেকটি ক্ষেত্রে আমি বলি যে এক্সফোলিয়েশন এই সময় খুবই জরুরি, এটাকে আমরা এক্সট্রা ফেস্টিভ কেয়ার বলে থাকি। সেটি তারা লেভেল আপ করতে পারে স্লিপিং মাস্কের মাধ্যমে। রাতে যদি তারা বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত, যেমন গ্লাইকোলিক অ্যাসিড, ট্রানএক্সামিক অ্যাসিড এবং নিয়াসিনামাইড এ ধরনের আরবুটিন যুক্ত কোনো স্লিপিং মাস্ক ব্যবহার করে, মাইক্রোপিলিং হয় এবং এক্সফোলিয়েশন। এবং এই মাস্কগুলোতে যে আপনি এক্সফোলিয়েশনের কথা বললেন, নিয়াসিনামাইডের কথা আপনি বললেন, এগুলো কি মিক্সড কোনো মাস্ক নাকি সেপারেট ওয়েতে তারা ইউজ করবে? আপনি একটু আগে বলেছেন যে অনেকের পক্ষে কিন্তু ডে টাইম নাইট টাইমে অনেকগুলো লেয়ারিং করা সম্ভব হয় না, তাদের জন্য এ ধরনের ককটেইল মাস্কগুলো তারা যদি ওভারনাইট রেখে দেয় কোনো ফেস্টিভ্যালের আগে বা অল্টারনাইটে, এভরি অল্টারনাইটে ব্যবহার করে, এবং কিছু কিছু মাস্ক এতই সুদিং তারা প্রতি রাতেই ব্যবহার করতে পারে। এটা তাদের একটা নাইট টাইম মানে কেয়ার, টোটাল নাইট টাইম কেয়ার। সেটাও নিশ্চয়ই ইন্ডিভিজুয়ালি যার যার স্কিন টেক্সচার অনুযায়ী ডিপেন্ড করে। আমার আরেকটা প্রশ্ন আছে যেটা অনেকে করে থাকে, যেমন ডাবল ক্লিনজিং করার কথা আপনারা বলে থাকেন, কিন্তু ডাবল ক্লিনজিং আসলে কিভাবে করতে হয় সেই ব্যাপার আসলে অনেকের মধ্যে কনফিউশন কাজ করে। অনেকে মনে করে ডাবল ক্লিনজিং মানে হচ্ছে যে ক্লিনজারটা আমি ইউজ করছি সেটা আমি দুবার ইউজ করব, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রসেসটা কি? আপনি ঠিকই বলেছেন। আমি একটু আগে যেটি বলেছি যে মেকআপ রিমুভের সময় প্রথমে ত্বকের ধরন অনুযায়ী মাইসেলার ওয়াটার বা ক্লিনজিং মিল বা অয়েল দিয়ে একবার ক্লিন করে এরপরে তাদের ত্বকের ধরন অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে। এবং ফেস ওয়াশ যখন ব্যবহার করবে তখন কিন্তু 1 মিনিট ধরে ম্যাসাজ করবে ফেসটা, এবং সেটির একটা ডিরেকশন আছে আমাদের মাসেলের ডিরেকশন অনুযায়ী। তাহলে হয় কি যে আমাদের ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হচ্ছে, পোরটা ক্লিন হচ্ছে, এবং এরপরে আপনি নাইট প্রেপের জন্য যে প্রোডাক্টটা ব্যবহার করবেন সেটি সাপোর্টিভ ইদার কনসার্ন, সেটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হবে। আর আপনি ক্লিনজিং প্রসেস সম্পর্কে যেহেতু বলেছেন, আর এখন যেহেতু উৎসব, সেক্ষেত্রে আমরা অ্যাস্থেটিক যে ফেশিয়ালগুলো আছে এগুলো কিন্তু চমৎকার ক্লেন্সার হিসেবে কাজ করে, এবং এগুলো ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসে, টোনকে আপ করে, আমাদের যে ডেড সেয়ারগুলো লেয়ারে লেয়ারে থাকে সেগুলোকে দূর করে, পোরকে ক্লিন করে এবং ত্বককে রাখে ভাইব্রেন্ট, এবং পুরো পুজোর সময়টা জুড়ে এবং পুজোর পরবর্তী সময়েও আপনার ত্বককে রাখে সতেজ। আচ্ছা, এই ব্যাপারে আরেকটু ডিটেলস যদি আমাদেরকে বলতেন, যেন দর্শকরা জানতে পারে, বুঝতে পারে যে আসলে এই যে ফেশিয়াল যে কেয়ারের বিষয়টা, সেটা যেন আমরা পার্লারে না করে কোনো অ্যাস্থেটিক কোনো সেন্টারে যদি আমরা করি তাহলে আমাদের ত্বকটা ভালো থাকবে।
আমরা তো সাধারণত যখন আমাদের কোনো পেশেন্টরা আসেন তখন তাদের স্কিন অ্যানালাইসিস করে, তাদের ফেস ডায়াগ্রাম দেখে, ফেস ম্যাপিং এ সকলের মাধ্যমে আমরা তাদের ত্বকের টাইপটা নির্ধারণ করি এবং তাদের ত্বকের জন্য কোন ধরনের অ্যাস্থেটিক ফেশিয়ালটি উপযোগী হবে সেভাবে নির্ধারণ করি। এখন অ্যাস্থেটিক ফেশিয়াল কিন্তু অনেক ধরনের আছে, ডিভাইস রিলেটেডও আছে, সলিউশন রিলেটেডও আছে এবং ডিভাইসের মধ্যে ভ্যারিয়েশন আছে। আপনি ব্ল্যান্ড ডিভাইস দিয়েও করতে পারেন, মাইক্রোনিডিং দিয়েও করতে পারেন, কোনো আল্ট্রাসাউন্ড বা হাই ইন্টেন্সিটি ফোকাসড এ ধরনের ডিভাইস দিয়েও করতে পারেন। তো সেক্ষেত্রে যাদের স্কিন মানে ডিহাইড্রেটেড এবং ডাল এবং ড্রাই, তাদের ক্ষেত্রে আমরা পিঙ্গলো ফেশিয়ালটি অ্যাডভাইস করে থাকি, কারণ এখানে যে সলিউশনটি থাকে সেটি স্কিন সেফ, ভেগান, ক্রুয়েলটি ফ্রি এবং টক্সিন ফ্রি এবং কোনো ধরনের মানে স্কিন সেফ সেন্সিটিভ। আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে কোনো ফেস্টিভকে সামনে রেখে কিন্তু সবাই চেষ্টা করে, যেমনটি আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে নিজের বিউটিটাকে আরও কিভাবে এনহ্যান্স করা যায়, গ্লোটাকে কিভাবে বাড়ানো যায়। কিন্তু অ্যাস্থেটিক ট্রিটমেন্ট কিছু কিছু রয়েছে, যেমন আমরা যদি বোটক্সের কথা বলি, আমরা যদি থ্রেডের কথা বলে থাকি, সেগুলো নিশ্চয়ই ফেস্টিভের 2-3 দিন আগে করা যায় না, অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হয়। সেগুলো একটু জানতে চাই যে স্পেসিফিক কোন কোন ট্রিটমেন্টগুলো মোটামুটি মাস 2 আগে থেকে শুরু করতে পারলে তখন ফেস্টিভের ওই দিনটাতে উনি বেস্ট লুকটা দিতে পারবে। আমি যেহেতু গ্রুমিং নিয়ে কাজ করি, সেটি বিউটি পেজেন্ট বা ইন জেনারেল স্টুডেন্ট, কর্পোরেট গ্রুমিং, তো সেক্ষেত্রে দেখা যায় কি পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের 1-2 মাস আগে বা 3 মাস আগে থেকেও আমার কাছে আমার ক্লায়েন্টরা এসে তারা তাদের একটা গোল অ্যাচিভ করতে চায় যে অনেক দিন পরে রিলেটিভসদের সাথে দেখা হবে। শুধু যারা ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করছে তারা না, মানে এ ধরনের সময় কিন্তু একটা ছুটিও পাওয়া যায়। তো যারা ওয়ার্কিং পারসন তারাও কিন্তু একটা সময় পায় নিজেদেরকে সেলফ কেয়ার করার জন্য। তো সেক্ষেত্রে যেগুলো ইনজেক্টেবল প্রসিজিয়ার, কিছু কিছু প্রসিজিয়ার আমি একটু আগে থেকে করতে বলি, যেমন একেবারে রিজেনারেটিভ মেডিসিন, প্লাটিলেট রিচ প্লাজমা, পিএপিআরপি বা অ্যাডভান্স লেভেলের পিএপিআরপি যেখানে রিডিউস সেল থাকে, সেগুলো আমি সাধারণত বলি যে 2-3 মাস আগে থেকে করলে রেজাল্ট ওরিয়েন্টেড হবে। আরেকটি ট্রিটমেন্ট আছে স্কিন বুস্টার, যেখানে থাকে পলিনিউক্লিওটাইড। এগুলো যদি 2-1 মাস আগে থেকে করা হয় তাহলে ওই সময়টাতে টার্গেট টাইমে তারা যে ইউথফুল গ্লো যেটা অ্যাচিভ করতে চাচ্ছে সেটা সম্ভব। আর কিছু কিছু ট্রিটমেন্ট আর এখন আসলে না এত অ্যাডভান্স সব, মানে আর আমরা অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের মাঝে এতটাই পৌঁছে দিয়েছি যে সেলফ কেয়ার ব্যাপারটা এখন কিন্তু সবাই এসে শুধু যে অ্যাস্থেটিক ফেশিয়াল এগুলো না, এগুলোর সাথে এক একজন কেউ আসে একটু ফেসটাকে স্লিমিং করার জন্য, ফেসেরকে টাইটেনিং মানে স্কিন টাইটেনিং, টোনিং বা ফেস লিফটিং, এই ট্রিটমেন্টগুলোর চাহিদাও কিন্তু এখনো। এবং এটি কিন্তু আমরা খেয়াল করেছি শুধুমাত্র ইয়াং জেনারেশন নয়, যারা একটু অ্যাডাল্ট ফিমেল বা মেলরা হয়তো কম করে, অ্যাডাল্ট ফিমেল যারা রয়েছে তারাও কিন্তু এখন এই ফেস লিফটিং বা যে রিঙ্কেলসের প্রবলেমগুলো হয়ে থাকে সেগুলোও কিন্তু এখন করতে চায়। মানে আমরা একটা সময় জানতাম যে অ্যান্টি এজিং এই প্রসিডিওরগুলো হয়তো আফটার 35, আফটার 40 থেকে, কিন্তু 20, 22, 25 থেকেও এই রেঞ্জের এই গ্রুপটাও আসে তাদের ফেস শেপিং এর জন্য, নোজ শেপিং এর জন্য, লিপকে প্লাম করার জন্য, আইব্রাউজ লিফটিং এর জন্য। মানে এখন আসলে অ্যাস্থেটিক সার্ভিসগুলো আমরা এত সেফলি প্রোভাইড করি এবং আমাদের দেশের অ্যাডভান্স ইকুইপমেন্টের মাধ্যমে বা প্রোডাক্টের মাধ্যমে আমরা এতটুকু বিশ্বাস করাতে পেরেছি আমাদের দর্শককে যে তারা যদি একটা ট্রাস্টওয়ার্দি কোনো একটা সেন্টারে বা সেটআপে আসে এবং সেখানে স্কিল প্রফেশনালের কাছে তার সার্ভিসগুলো অ্যাভেইল করতে পারে, তারা কিন্তু ওই মানে দেশের বাইরে যাওয়ার প্রবণতা অনেকখানি কমে আসে। এবং আমরা কিন্তু এখন বলতে পারি যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো এখন কিন্তু আমরা বিশ্বমানের যে সার্ভিসটুকু যারা দিচ্ছে আমরা সেই পর্যায়ে কিন্তু আসলে চলে গেছি। আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটির যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে, ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা।
খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মালটা, তারপর পেয়ারা, এখন আমরা পাওয়া যাচ্ছে। এই আমরার সিজনে কিন্তু আমরাতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস। যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন, সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন। অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয়। বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা পুজো উপলক্ষে আসলে ত্বকের যত ধরনের যত্ন রয়েছে সেই সম্পর্কে আপনি অনেক বিস্তারিত বললেন। যত্নের পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় চলে আসে যে খাদ্য অভ্যাস, খাদ্যের মাধ্যমেই তো ত্বককে আসলে ভালো রাখা যায়, ইন্টারনালি ভালো রাখা যায়, সেই বিষয়টি একটু জানতে চাই। পুজো মানে কিন্তু মিষ্টির একটা সমারোহ থাকে, তো সেক্ষেত্রে আমি আমার দর্শককে বলবো যে মিষ্টান্ন খাবেন কিন্তু পোর্শন কন্ট্রোল করে এটিকে ব্যালেন্স করবেন ফ্রুটস দিয়ে। আর কারণ যত সুগার আপনি ইনটেক করবেন আপনার জাঙ্ক ডোপামিনটা বাড়বে, আপনি ইনিশিয়ালি হয়তো ভালো থাকবেন, পরবর্তীতে কিন্তু এই 5টি দিন এবং পরবর্তী যে দিনগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি নিস্তেজ হয়ে যাবেন। আচ্ছা, সুতরাং হাইড্রেশন মেনটেন করুন, খাবার ব্যালেন্স করুন, আর যেটি করবেন রেস্ট নিতে ভুলবেন না। খুব চমৎকার বললেন। আশা করি পুজোতে যারা আসলে নিজেদের ফেস্টিভটাকে সামনে রেখে অনেক ধরনের প্ল্যান করছে, আপনার এই উপদেশগুলো অসম্ভব তাদের কাছে লাগবে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। এখন এই প্রেগন্যান্সি পজিটিভ টেস্ট কিন্তু দেখা যাচ্ছে, তারপরেও তার হঠাৎ করে হয়তো একটু স্পটিং হচ্ছে বা ফ্রেশ ব্লাড যাচ্ছে, তখনই কিন্তু মানে তার চিন্তার শুরু। এবং আমরা বিভিন্ন ধরনের স্টাডি থেকে দেখেছি যে মানে প্রধান 3টি কারণ আসলে আমরা পাই এই প্রথম ট্রাইমেস্টারে ব্লিডিংয়ের। তার মধ্যে একটা হলো আমরা বলি যেটাকে অ্যাবর্শন অথবা মিসক্যারেজ, সেকেন্ড হচ্ছে একটুপিক প্রেগন্যান্সি, অর্থাৎ যখন সেটা ইউট্রাসের বাইরে টিউবাল অথবা অন্য কোথাও কোনো প্রেগন্যান্সি হয়, আর আরেকটি অ্যাবনর্মাল প্রেগন্যান্সি হলো মোলার প্রেগন্যান্সি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে।
দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।